তোমাদের সবাইকে দাদার কাস্টমে স্বাগতম জানাই। জীবনে অনেক অনেক বাধা আসবে, সেই বাধাগুলো তোমাকে ধ্বংস করার জন্য আসবে না, একটি সুন্দর একটি শক্তপোক্ত মানুষ তৈরি করার জন্য সেই বাধাগুলো আসবে। ওঠো, জাগো, যতক্ষণ না তুমি তোমার লক্ষ্য খুঁজে পাচ্ছ ততক্ষণ পরিশ্রম করতে থাকো। আজকে ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের সাজেশন দেবো। চলো শুরু করছি ক্লাস 9 তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন। ফিজিক্যাল সায়েন্স আমার খুব প্রিয় একটি সাবজেক্ট, আমি এই সাবজেক্টটা পড়াই। দেখো, এই সাবজেক্ট অর্থাৎ ভৌত বিজ্ঞান, আমি অনেক সময় বলি ভূতের বিজ্ঞান, যাই বলো না কেন, প্রথম ইউনিট টেস্টে যে চ্যাপ্টারগুলো রয়েছে, পরিমাপ, দেখো পরিমাপ থেকে 12 নাম্বার থাকবে, বল ও গতি এখান থেকে 14 নাম্বার আছে, তারপর আছে পদার্থের পরমাণুর গঠন, এটাতে আছে 14 নাম্বার। এবার ফিজিক্যাল সায়েন্স তোমাকে কিন্তু প্রচুর প্রচুর পড়তে হবে, কারণ সায়েন্সের সাজেশন দেওয়া খুব মুশকিল। তো চলো, আমার কাছে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট মনে হলো, যেগুলো বিভিন্ন স্কুলে আসে, সেই ধরনের প্রশ্নগুলোই আমি দিচ্ছি। প্রথমত দেখো, প্রথম চ্যাপ্টার পরিমাপ, এখানকার 2-3 মার্কসের প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট আছে। প্রাকৃতিক রাশি কাকে বলে, ভৌত রাশি কয় প্রকার ও কি কি। দেখো, পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে রাশি বলা হয়। ভৌত রাশি 2 প্রকার হয়, তাই না? একটা স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি, আর একটা কি হয়, লব্ধ রাশি এবং মৌলিক রাশি। ভেক্টর রাশি কাকে বলে এবং উদাহরণ দাও। যে সমস্ত রাশির কি আছে, মান ও দিক উভয় আছে, তাকে বলা হয় ভেক্টর রাশি। উদাহরণ হতে পারে সরণ, ত্বরণ, ভরবেগ ইত্যাদি ইত্যাদি। স্কেলার রাশি কাকে বলে, যে সমস্ত রাশির শুধুমাত্র মান আছে, কোনো রকম দিক বা বিভব নেই, তাকেই বলা হয় স্কেলার রাশি। বুঝতে পারছো তো? এইভাবে ব্যাখ্যা করবে। উদাহরণ অনেক হতে পারে, দ্রুতি হতে পারে, দূরত্ব হতে পারে ইত্যাদি। স্কেলার রাশি এবং ভেক্টর রাশির পার্থক্য লিখো। ত্বরণ ভেক্টর রাশি বলা হয় কেন? কারণ ত্বরণের মান এবং দিক উভয় আছে, তার জন্য ত্বরণকে বলা হয় ভেক্টর রাশি। দেখো, এই চ্যাপ্টারের উপর আমি একটি মজাদার অ্যানালাইসিস ভিডিও বানিয়েছি, খুব সোজা লাগবে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকলো। লব্ধ রাশি কাকে বলে, উদাহরণ দাও। মৌলিক রাশি কাকে বলে, উদাহরণ দাও। একক কাকে বলে, লব্ধ একক বলতে কি বোঝো, একক বিন ভৌত রাশি কাকে বলে, উদাহরণ দাও। আলোকবর্ষ লব্ধ একক না মৌলিক একক এবং কেন এটা। তারপরে দেখো, একক সহ একটি স্কেলার এবং একটি ভেক্টর রাশির নাম লেখো, যাদের একক 3টি মৌলিক একক দিয়ে গঠিত। ভৌত রাশির মাত্রা কাকে বলে, বেগের মাত্রা নির্ণয় করো। কিভাবে আয়তন মাপক চোঙের সাহায্যে একটি অসম আকৃতির বস্তু আয়তন নির্ণয় করা যায়। দেখো, এই যে 12 নম্বর প্রশ্নটা, ভৌত রাশির মাত্রা কাকে বলে, যেটাকে ডাইমেনশন বলা হয়, এটা ক্লাস 11-এর ফিজিক্সে ডিটেলস পাবে। ওখানে অনেক রকম রাশি রয়েছে যাদের মাত্রা আমাদের নির্ণয় করতে হয়, এবং মাত্রা সংক্রান্ত একটি প্রশ্ন ক্লাস 11-এ তো আসেই, তার সঙ্গে সঙ্গে জেই বা নিটেও কিন্তু আসে। তো দেখো, মাত্রা তোমাদের ক্লাসে রয়েছে, আমি তো বলবো সব রকম মাত্রাই পড়ে রাখো, তাহলে ক্লাস 11টা পড়তে খুব ভালো হবে। আমি অনেক সময় মনে করি যে ক্লাস 11টা ছোট্ট বা মিনি ভার্সন হচ্ছে ক্লাস 9, কারণ ক্লাস 9-এর সায়েন্সটা কিন্তু যথেষ্ট লেভেলের, সেই তুলনায় ক্লাস 10-এর সায়েন্স অনেকটাই ইজি ফিজিক্সের ক্ষেত্রে আমি বলবো। দেখো, 14 নম্বর, সাধারণ তুলা ও স্প্রিং তুলার মধ্যে পার্থক্য লিখো। নিচের বিষয়গুলো কিসের সাহায্যে পরিমাপ করা হয়, বস্তুর আয়তন, বস্তুর ভর, বস্তুর ওজন, সময়। খুবই সোজা। দেখো, এখানে হিংস দিয়ে দিলাম। বস্তুর আয়তন পরিমাপ করা হয় আয়তন মাপক চোঙের সাহায্যে, ভর সাধারণ তুলা যন্ত্র, ওজন স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে, আর সময় তো জানো ঘড়িতে। লম্বন ভুল কাকে বলে, খুব ইম্পর্টেন্ট। তুলা যন্ত্রের সুবিধা বলতে কি বোঝো, সুবিধার দুটি সুবিধা লেখো, দুটো সুবিধা লিখতে হয়। জলে অদ্রাব্য কোনো কঠিন বস্তুর ঘনত্ব আয়তন মাপক চোঙ ও সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে কিভাবে মাপবে সেটা লেখো। এটা অনেক সময় 3 নম্বর প্রশ্ন হয়। 3 নম্বর প্রশ্ন তো খুব কমই হয়, 2 বা 1 এই ধরনের প্রশ্ন ফিজিক্যাল সায়েন্সে বেশি হয়। তো খুব ভালো একটি সাবজেক্ট, আমি তো বলবো ডিটেলস পড়ো। আর তার সঙ্গে সঙ্গে অনেক শর্ট কোশ্চেন কিন্তু তুমি পাবে, সেগুলো কিন্তু অবশ্যই পড়বে। হ্যাঁ, আমার এখানে অনেক শর্ট প্রশ্ন কভার আশা করি হবে, তা সত্ত্বেও কিছু কিছু প্রশ্ন পড়ে নিও। নেক্সট দেখো, ওজন বাক্সে বাটখারাগুলি 5:2:2:1 অনুপাতে রাখা হয় কেন। এই প্রশ্নটা অনেকের কনফিউশনে হবে। কনফিউশন হওয়ার কিচ্ছু নেই। চিন্তা করো, নর্মাল তুমি যদি চিন্তা করো যে 3 কেজি বানাবা, 3 কেজি বানানোর জন্য দেখো, একটা ধরো 2 কেজি নিলাম, একটা 1 কেজি নিলাম, তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু 3 বলে কিছু নাই। তুমি শুনবা যে 10 টাকার নোট আছে, 20 টাকার নোট আছে, তোমাকে যদি বলা হয় 30 টাকা দাও, তাহলে তুমি কি 30 টাকা একটা নোট বানাবে? ইম্পসিবল ব্যাপার। তো এই ক্ষেত্রে 30 টাকা বানানোর জন্য তুমি কি করতে পারো, একটা 20 টাকা, একটা 10 টাকা নিতে পারো, বা 3টা তুমি 10 টাকা নিতে পারো। তো এইভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারি, তাই না? একই রকম যদি বলি 70 টাকা বানাও, তাহলে কি করবো আমরা, 7টা 10 টাকাও নিতে পারি, বা আরোভাবে বলা যায় 50 টাকা আর একটা 20 টাকা নিলাম, 70 টাকা গেল। তো এইভাবে আমরা বিভিন্ন রকম একক কিন্তু তৈরি করতে পারি। অর্থাৎ আমাদের বাটখারাতে 5:2:2:1 অনুপাতে রাখলে আমরা যে কোনো ওজন কিন্তু পরিমাপ করতে পারি। তো সেই ক্ষেত্রে আলাদা কিন্তু কিছু বিষয় থাকে না। তো এই ব্যাপারগুলো না ডিটেল যদি অ্যানালাইজ করা যায়, দেখবে খুব মজা লাগবে। যাই হোক, আমার এই সাবজেক্টটা মজা লাগে, তার জন্য আমি বলছি, সত্যি সাবজেক্টটা খুব ভালো।
হীরা ক্যারেট এককে মাপা হয়। তাছাড়া ইম্পর্টেন্ট হচ্ছে দেখো দৈর্ঘ্যের সবচেয়ে ছোট একক এবং বড় একক কি, আলোকবর্ষ কাকে বলে। আর প্রচুর প্রচুর দেখো এখানে কিন্তু অনেক শর্ট প্রশ্ন কিন্তু কভার হলো না, সেগুলো কিন্তু তুমি তোমার ইন্টারেস্ট সহকারে পড়বে। ওকে, এত এত ফিজিক্যাল সায়েন্সটা প্রত্যেকটা লাইন খুঁটে খুঁটে পড়ো আর এক্সপ্লেন করো, একদম এতটাই অ্যানালাইজ করতে হবে। দেখো আমার স্টুডেন্ট মানে অ্যানালাইজ করে অ্যানালিসিস পারবে করতে, আমার স্টুডেন্ট মানে সে অ্যানালাইসিসের টপ একদম মাস্টার লেভেলের। আমি অ্যানালাইজ করতে ভালোবাসি তুমি জানো, আর ফিজিক্যাল সায়েন্সটা অ্যানালাইজ করে পড়তে হবে, কোনো রকম মুখস্থ বিদ্যা করবে না, যা বুঝবে তাই রেডি করবে, বানিয়ে বানিয়ে যুক্তি সহকারে দেখো। ফিজিক্যাল সায়েন্সে ভালো হও, ফিজিক্যাল সায়েন্সে ভালো হলে দেখবে 11-12 সায়েন্স তোমার কাছে ইজি মনে হবে। আর যদি এখন থেকে মুখস্থ করো তাহলে 11-12 সায়েন্স খুবই প্রবলেম হয়ে যাবে। চলো দেখি আরেকটা চ্যাপ্টার, বল ও গতি, দাদার ক্লাস সংজ্ঞা লেখো বলতে কাকে বলে। এখানে যেরকম ধরো স্থিতি গতি, বৃত্তীয় গতি, ঘূর্ণন গতি, মিশ্র গতি, সরণ ত্বরণ মন্দন বল, প্রতিমিত বল, কার্যকর বল, জাড্য, গতিজাড্য, স্থিতিজাড্য, প্রতিক্রিয়া বল, ভরবেগ, একদম ইজি ইজি প্রত্যেকটা জিনিসে বানিয়ে বানিয়ে লেখা যায়। জানো এই টপিকগুলো ক্লাস 11 ফিজিক্সে আছে আবার, তবে সেখানে অনেকগুলো চ্যাপ্টার তুমি পাবে। একমাত্রিক গতি পাবে অর্থাৎ ওয়ান ডাইমেনশন মোশন একটা পাবে, তারপরে নিউটনস ল বলে একটা চ্যাপ্টার পাবে, আরো কত কত চ্যাপ্টার রয়েছে। নেক্সট দেখো পার্থক্য লেখো, চলন গতি, ঘূর্ণন গতি, দূরত্ব, সরণ, দ্রুতিবেগ, একদম তাই 11 গিয়ে এগুলোই পড়তে হবে। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে প্রচুর প্রচুর এক্সট্রা প্রশ্ন তো আছেই। 11 মানে তো ফিজিক্স সেই, অনেকে বলে টাফ, অনেকে বলে ইজি, যারা বোঝে তাদের কাছে ইজি, তো আমি তো বলবো বুঝে বুঝে পড়ো। এখন একটু কষ্ট হবে ঠিক, কিন্তু সুন্দর একটি স্টুডেন্ট তুমি হতে পারবে। ওকে বেটা, নেক্সট দেখো 3 নাম্বার বলছে যে এই মহাবিশ্বে স্থিতি এবং গতি হলো আপেক্ষিক, তা ব্যাখ্যা করো। প্রচুর তাত্ত্বিক প্রশ্ন, ডেপ লেভেলের প্রশ্ন আমি মনে করি, আর খুব ইন্টারেস্টিং প্রশ্ন। 4 নম্বর ত্বরণের এককে সময় একক দুবার আসে কেন, অনেক প্রশ্ন 11-এও কিন্তু এগুলো পাবা, কিন্তু 11-এ এই ধরনের প্রশ্ন নাও, অনেক ডিপ 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 প্রশ্ন হয়। মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয় কেন, আরেকটা দেখো এখানে বলছে v ইকুয়ালস টু u প্লাস f, এটা প্রমাণ করতে আসে অনেক সময়, কিংবা অনেক সময় এটাও দেয় u স্কয়ার ইকুয়ালস টু, ধরো ভালো করে লিখি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gs, আমরা প্রকাশ করি গ্র্যাভিটির জন্য জিএস, আর গ্র্যাভিটি না দিলে তখন এটাকে অন্যভাবে, অর্থাৎ এই যে এই জিটা আছে সেটাকে এ দিয়েও কিন্তু আমরা প্রকাশ করি। তো এটা ক্লাস 11-এর ফিজিক্সে কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট আসে। তোমাদের ক্ষেত্রে এই সমস্ত প্রমাণগুলো নেই, কিন্তু তোমাদের বইতে হয়তো পেয়ে যাবে। এই ধরনের প্রমাণগুলো একটু দেখে রেখো, ভালো লাগবে। এটা এই প্রমাণটা তুমি ডিফারেন্সিয়েট অর্থাৎ ক্যালকুলাসের সাহায্যে করতে পারো, বা নর্মাল যেটা বইতে দেওয়া আছে সেই নিয়মে করতে পারো ক্লাস 11-এর ক্ষেত্রে। তো অনেক টপিকে আছে বললাম, এটা ভালো করে পড়ো। আরও আছে দেখো, আরেকটা আছে যেরকম ধরো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ জেটি স্কোয়ার, বা এস ইকুয়ালস টু বলতে পারো ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, সেখানে জিটাকে তুমি এ দিয়ে রিপ্লেস করতে পারো। তো এই বিষয়গুলো থাকে 11-এ। নিউটন এবং ডাইনের সম্পর্কটি লেখো। দেখো 1 নিউটন সমান 10⁵ ডাইন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। চলো আরেকটু দেখি যে দেখো নিউটনের প্রথম সূত্রটি লেখো, প্রথম সূত্রকে বলের সূত্র বলা হয় কেন। তারপরে বলছে নিউটনের দ্বিতীয় গতি সূত্রটি লেখো, একটি মোটর গাড়ি ও একটি ট্রেন কোনটি থামাতে বেশি বলের প্রয়োজন হবে এবং কেন, মানে কোনটি থামাতে। নিউটনের দ্বিতীয় সূত্রটি লেখো, বন্দুক থেকে গুলি ছোড়ার সময় বন্দুকটি পেছনের দিকে ধাক্কা দেয় কেন, নৌকা থেকে লাফ দিলে নৌকাটি পিছিয়ে যায় কেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আর খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এখানকার নিউটনের থার্ড ল বলে না, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এই তো এর উপর বেস করে অঢেল প্রশ্ন আসতে পারে। মেন তাত্ত্বিক তো এটাই, অর্থাৎ এটাই তো মেন কনসেপ্ট, এর উপর বেস করে তোমার অঢেল দিতে পারে প্রশ্ন। না তারপরে দেখো হোস পাইপের মধ্যে দিয়ে জল প্রবাহিত হওয়ার সময় পাইপটি হাতে ধরে রাখা খুবই অসুবিধাজনক কেন, কারণ ব্যাখ্যা করো। একটি বাসে হঠাৎ চলতে শুরু করলে বাসের ভেতরকার লোকেরা পেছনের দিকে হেলে পড়ে কেন, একটি বাসে হঠাৎ ব্রেক করলে বাসের ভেতরকার যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন, এটাও ইম্পর্টেন্ট। রোলার টানার ঠেলার মধ্যে কোনটি সুবিধাজনক এবং কেন, এবং গাণিতিক সমস্যা এখানে অনেক এক্সট্রা করতে হবে। আমি যদিও তোমাদের এখানে দিলাম যে এই ধরনের প্যাটার্ন আসে, কিন্তু এক্সট্রা আরো তোমার করতে হবে এখান থেকে। এক্সট্রা বলতে অঢেল এক্সট্রা অঙ্ক পাবে। হ্যাঁ, অঙ্ক সবাই করে না এটা আমি মানি, কিন্তু আমি তো মনে করি অঙ্ক করা ভালো, অঙ্ক তো বেশ ভালোই থাকে, সূত্রগুলো জানা থাকলে এমনি করতে পারবে। এর সাথে সাথে কিন্তু প্রচুর এক্সট্রা কোশ্চেন পড়তে হবে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, অঙ্ক এই ধরনের অঙ্ক অনেক হয়। চলো আরেক কিছুটা আলোচনা করি, যেরকম ধরো পদার্থ, পরমাণুর গঠন অর্থাৎ অ্যাটম, এটা আমরা ক্লাস 12-এর টপিক, যেটা আমরা কোয়ান্টাম ফিজিক্স বলি। সেই কোয়ান্টাম ফিজিক্সের টপিক হচ্ছে পদার্থের অর্থাৎ পরমাণুর গঠন। ওখানে অনেকগুলো চ্যাপ্টার আছে, এটা খুব সোজা সোজা প্রশ্ন। দেখো ভর সংখ্যা কাকে বলে, পরমাণু ক্রমাঙ্ক কি, আইসোটোপ কাকে বলে, নিউক্লিয় বল কি, খুব সোজা সোজা প্রশ্ন। অ্যানালাইজ করতে পারলে আমার খুব ভালো লাগতো। যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। দেখো পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা, ব্যাখ্যা করো। পরমাণু নিস্তরিত হয় কেন, রাদারফোর্ডে পরমাণু মডেল সম্পর্কে যা জানো লিখো। আর বিভব কাকে বলে, পরমাণু নিউক্লিয়াস কাকে বলে, পরমাণু ক্রমাঙ্ক, ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং নিউটন সংখ্যা নির্ণয় করো। কি কি বলছে, হাইড্রোজেন, কার্বন,
ফ্লোরিন, ইউরেনিয়াম, আরও অনেক কিছু থাকতে পারে। মৌলগুলির ইলেকট্রন বিন্যাস দেখাও: সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, অ্যালুমিনিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ক্লোরিন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, এরকম অনেকগুলো আছে, ওগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। বাবা ওই যে ওই বিষয়টা আছে না, কে এল এম কক্ষপথ, বাবু বুঝতে পারছো? এই দেখো কে এল এম এন যে কক্ষপথ যেটা বলে, সেই রুলসে কিন্তু এগুলো হয়। আর সূত্রটা কি 2n²। চল বুঝতে পারছো তো? এখানে এন এর মান 1 হয়, এন এর মান 2 হয়, 3 হয়, সেইভাবে কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাসগুলো দেখাতে পারি, তাই না? বুঝতে পারছো তো? একদম ইজি টপিক। ইলেকট্রন, প্রোটন, নিউটন কে আবিষ্কার করেছেন সেই নামগুলো জেনে রেখো। চলো মন দিয়ে পড়ো, ফার্স্ট ইউনিট টেস্ট একদম দুর্ধর্ষ লেভেলের রেজাল্ট করতে হবে। আর আমার স্টুডেন্টরা কিন্তু সবসময় ভালো রেজাল্ট করে, তুমি আমার স্টুডেন্ট, আশা রাখবো তুমিও খুব ভালো রেজাল্ট করবে। তবে একটা বিষয় ক্লিয়ার করি, এখানে কিন্তু অনেক শর্ট প্রশ্ন আমি দেইনি, অঢেল শর্ট প্রশ্ন পাবা বইতে। যেরকম ধরো এখানে একটা বিষয় ক্লিয়ার করি, যে এই যে এখানে দেখো বিভিন্ন টাইপের ত্বরণ, সরণ, এগুলো যে লিখলাম, হ্যাঁ, এগুলোর কিন্তু এককগুলো খুব জানা দরকার, সেগুলো অবশ্যই পড়বে। আর শর্ট প্রশ্নগুলো একটু ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, হ্যাঁ। ওকে, পরীক্ষা তোমার খুব ভালো হোক, পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক।